আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ভালোবাসেন এবং কৌতূহলী মন নিয়ে আমাদের এই আলোচনাগুলো শুনেন, তাদের জন্য আজকের এই আয়োজনটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে। একদম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, শুরুতেই আজকের আলোচনার টেবিলে থাকা সোর্স বা তথ্যসূত্রগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। আজ আমাদের কাছে বেশ কিছু বৈচিত্র্যময় এবং বেশ ওজনদার সোর্স রয়েছে। একদিকে যেমন আছে ফ্রন্টিয়ার্স এবং আইওএসআর এর মতো সম্মানজনক জার্নালের বৈজ্ঞানিক গবেষণা। আর অন্যদিকে আছে মাই টিএমএস জার্নি, এহেড অ্যাপ, দ্য ফিমেল সিইও এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের মতো প্ল্যাটফর্মের দারুণ কিছু বিশ্লেষণধর্মী প্রবন্ধ। ঠিক, এর পাশাপাশি আমরা উইকিপিডিয়ার দুটি প্রবন্ধ ঘাটব, যার একটি হল ল অফ অ্যাট্রাকশন এবং অন্যটি প্ল্যাসিবো নিয়ে। আর হ্যাঁ, রেডিটের একটি অত্যন্ত বাস্তব কথোপকথনও থাকছে আমাদের তথ্যসূত্রের তালিকায়। সোর্সগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আজকের আলোচনার ব্যাপ্তিটা ঠিক কতটা বড় হতে চলেছে। তা তো বটেই। আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্য বা মিশনটা একদম পরিষ্কার করে দেওয়া যাক। আমাদের মিশন হল মানুষের মন এবং শরীরের যে একটা অবিশ্বাস্য সংযোগ আছে, সেই বিজ্ঞানটাকে উদ্ঘাটন করা। একজন মানুষ কিভাবে তার অবচেতন মনকে কাজে লাগিয়ে বাস্তবতাকে বদলাতে পারে, তথাকথিত ল অফ অ্যাট্রাকশনের পেছনের আসল মনস্তত্ত্ব কী, এবং কেন শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে পজিটিভ কথা বললেই কাজ হয় না। বিজ্ঞান এবং সাইকোলজির আলোকে আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। চলুন, এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে শুরুতেই যে বিষয়টা খুব স্পষ্ট হয়ে উঠেছে তা হলো মন আর শরীরের সম্পর্ক। আমরা সচরাচর মন এবং শরীরকে দুটো সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে ভাবতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, সাধারণত আমরা সেভাবেই ভাবি। শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, আর মন খারাপ হলে হয়তো সাইকোলজিস্ট বা বন্ধুদের কাছে। ঠিক, কিন্তু ফ্রন্টিয়ার্স জার্নালের গবেষণা আমাদের দেখাচ্ছে যে মাইন্ড বডি মেডিসিন বা এমবিএম বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে একটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বিষয়। এটা কিন্তু আর কোনো কল্পকথার স্তরে আটকে নেই। অর্থাৎ এটা পুরোপুরি বিজ্ঞানভিত্তিক একটা পদ্ধতি। একদম, এর মাধ্যমে মানুষের স্নায়বিক নেটওয়ার্ক বা নার্ভাস সিস্টেমে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলা যায়। যারা এই আলোচনা শুনছেন তাদের মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে শুধু চিন্তাশক্তি দিয়ে কি আসলেই শরীরের কোনো অসুখ সারানো সম্ভব? প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। শুধু ভেবে ভেবে কি রোগ সারানো যায়? বৈজ্ঞানিক তথ্য বলছে হ্যাঁ, যায়। এই মাইন্ড বডি মেডিসিন ব্যবহার করে রক্তচাপ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এমনকি দীর্ঘমেয়াদী ব্যথা দূর করার ক্ষেত্রেও বেশ ভালো সফলতা পাওয়া গেছে। বিষয়টা আসলেই কৌতূহল জাগায়। চিন্তার শক্তি যে শারীরিকভাবে কতটা বাস্তব, তার একটা খুব সুন্দর উদাহরণ আমি পেয়েছি আইওএসআর জার্নাল থেকে। এই জার্নালটিতে গাইডেড ইমেজারি থেরাপি বা নির্দেশিত কল্পনা থেরাপির কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই লেবুর উদাহরণটা, তাই তো? ঠিক ধরেছেন। ধরুন কেউ একজন চোখ বন্ধ করলেন এবং খুব স্পষ্টভাবে, একদম নিখুঁত বর্ণনায় কল্পনা করতে শুরু করলেন যে তিনি একটি তাজা, রসালো এবং চরম টক একটা লেবুর টুকরো হাতে নিয়ে চুষে খাচ্ছেন। উফ, শুনলেই তো জিভে জল চলে আসে। সেটাই, কল্পনাটা যত বেশি জীবন্ত হবে, সেই ব্যক্তির মুখে এমনিতেই তত বেশি লালা জমতে শুরু করবে। অথচ বাস্তবে সেখানে কিন্তু কোনো লেবুই নেই। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আমাদের শরীর অনেক সময়ই নিখুঁত কল্পনা এবং বাস্তবতার মাঝে কোনো পার্থক্যই করতে পারে না। মায়ের শরীর বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা শুধু মনের কল্পনা। একদমই তাই। শরীর ওই কল্পিত সংকেতটাকেই সত্যি বলে ধরে নেয়, আর সে অনুযায়ী তার শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আর ঠিক এই মেকানিজমটাই চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এই গাইডেড ইমেজরি থেরাপির মাধ্যমে গবেষণায় উঠে এসেছে যে এই থেরাপি ব্যবহার করে হাই ব্লাড প্রেশার, ক্রোনস ডিজিজের মতো পেটের জটিল সমস্যা, এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটোইমিউন রোগও কমানো সম্ভব। কারণ মস্তিষ্ক যখন কল্পনা করে যে শরীর সেরে উঠছে, তখন সে আসলেই সেরে ওঠার জন্য প্রয়োজনীয় স্নায়বিক সংকেতগুলো পাঠাতে শুরু করে। এই মস্তিষ্ক আর শরীরের সংকেত আদান প্রদানের ব্যাপারটা কিন্তু প্লাসিবো এফেক্টের ক্ষেত্রেও দারুণভাবে দেখা যায়। উইকিপিডিয়ার সূত্র ধরে প্লাসিবো নিয়ে যা জানা যায় তা সত্যিই চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বড় বিস্ময়। প্লাসিবোর মেকানিজমটা আসলে খুবই জটিল, আবার একই সাথে খুব ইন্টারেস্টিং।
ধরুন কোনো রোগীকে হয়তো সাধারণ চিনির বড়ি বা কোনো ক্ষমতাহীন স্যালাইন দেয়া হলো। কিন্তু তাকে বলা হলো যে এটা খুব দামি আর শক্তিশালী ওষুধ। ঠিক, রোগীকে খুব আত্মবিশ্বাসের সাথে সেটা বলা হলো। রোগী যখন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে আসল ওষুধ খাচ্ছে এবং সে সেরে উঠবে, তখন ওই বিশ্বাসের কারণে মস্তিষ্ক থেকে এন্ডোজেনাস ওপিওয়েড নামের এক ধরনের রাসায়নিক পদার্থ রিলিজ হয়। তার মানে আমাদের মস্তিষ্ক নিজেই যেন একটা ফার্মেসির মতো কাজ করছে। সে নিজের তৈরি ব্যথানাশক বা ন্যাচারাল পেইন কিলার শরীরের ভেতরে ছড়িয়ে দিচ্ছে। একদম নিখুঁত বলেছেন। এই রাসায়নিক পদার্থগুলো শরীরের নিজস্ব ব্যথানাশক হিসেবে কাজ করে এবং আসলেই রোগীর ব্যথা কমিয়ে দেয়। এটা প্রমাণ করে যে নিরাময়ের শক্তি ওষুধের পাশাপাশি রোগীর নিজের মস্তিষ্কের ভেতরেও লুকিয়ে থাকে। এটা তো গেল ইতিবাচক দিক, কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? হ্যাঁ, উইকিপিডিয়া আমাদের এর একটি বিপরীত এবং নেতিবাচক দিক সম্পর্কেও সতর্ক করে। এটাকে বলা হয় নোসিবো বা নোসিবো এফেক্ট। প্ল্যাসিবো ঠিক উল্টো, অর্থাৎ বিশ্বাস থেকে সেরে ওঠার বদলে বিশ্বাস থেকেই অসুস্থ হয়ে পড়া। ঠিক তাই। নোসিবো হল সেই পরিস্থিতি যেখানে নেতিবাচক বিশ্বাস মানুষের শারীরিক ক্ষতির কারণ হয়। ধরুন কোনো রোগীকে একটি সাধারণ ভিটামিন দেওয়া হলো, কিন্তু সে কোথা থেকে যেন শুনেছে যে এই ভিটামিন খেলে প্রচণ্ড মাথা ব্যথা হয়। বাস্তবে হয়তো ওই ভিটামিনের এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই। বাস্তবে নেই, কিন্তু ওই রোগীর প্রবল ভয়ের কারণে সত্যি সত্যি তার তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে। অর্থাৎ নেতিবাচক বিশ্বাসও শরীরের কেমিস্ট্রিকে ঠিক একইভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। যদি মানুষের ভেতরের বিশ্বাস এবং কল্পনা তার শরীরের ভেতরে এত বড় কেমিক্যাল পরিবর্তন আনতে পারে, তাহলে কি বিশ্বাস দিয়ে আমরা আমাদের বাইরের পৃথিবী বা চারপাশের পরিস্থিতিও বদলে ফেলতে পারি? এখান থেকেই তো মূলত ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের ধারণাটি চলে আসে। হ্যাঁ, সোর্সগুলো ঘাটলে দেখা যায় এর ইতিহাস কিন্তু বেশ পুরনো। উইকিপিডিয়া এবং জেন এলিজাবেথ জার্নালের সূত্র থেকে জানা যায় ১৯ শতকে ফিনিয়াস কুইম্বি নামের এক ব্যক্তি ছিলেন, যিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। ঠিক একদিন তিনি ঘোড়ায় চড়ার এক তীব্র উত্তেজনাময় পরিস্থিতির ভেতর দিয়ে যান। সেই প্রবল উত্তেজনা এবং অ্যাড্রিনালিন হ্রাসের পর তিনি খেয়াল করেন যে তার যক্ষ্মার উপসর্গগুলো সাময়িকভাবে উধাও হয়ে গেছে। আর সেখান থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মনের অবস্থাই আসলে রোগের মূল কারণ। আর সেখান থেকেই মূলত নিউ থট বা নতুন চিন্তাধারার মুভমেন্ট শুরু হয়। আর সেই নিউ থট মুভমেন্টই সময়ের সাথে সাথে বিবর্তিত হতে হতে আধুনিক যুগে এসে নানা রূপ পেয়েছে। ২০০৬ সালে দ্য সিক্রেট নামের বই এবং সিনেমার মাধ্যমে এই ধারণাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। যেখানে বলা হয়েছিল যে পজিটিভ চিন্তা মহাবিশ্ব থেকে পজিটিভ ঘটনাকে আকর্ষণ করে আনে। হ্যাঁ, আর বর্তমানে টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তরুণ প্রজন্মের মাঝে এটি লাকি গার্ল সিন্ড্রোম নামে নতুন করে ট্রেন্ড হিসেবে ফিরে এসেছে। লাকি গার্ল সিনড্রোম ব্যাপারটা বেশ জনপ্রিয় এখন। এই ট্রেন্ড অনুযায়ী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার বলা হয় যে আমি খুব সৌভাগ্যবান এবং মহাবিশ্ব সব সময় আমার ভালো চায়। এই বিশ্বাস আর চিন্তার শক্তি নিয়ে মানুষের মধ্যে যে কত রকমের প্রশ্ন আর ধোঁয়াশা আছে, তার রেডিটের একটি কথোপকথন দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। রেডিটে আন্ডার মাইক্রোস্কোপ 3 নামের একজন ইউজার একটি বেশ গভীর প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, উনি জানতে চেয়েছিলেন ম্যানিফেস্টেশনের সাথে ট্রমা সারানোর সম্পর্ক নিয়ে, তাই না? ঠিক, তিনি জানতে চেয়েছিলেন যে নিজের কোনো মানসিক ট্রমা বা ক্ষত সারানোর প্রক্রিয়ার মাঝে থাকা অবস্থাতেই কি অন্যান্য কাঙ্ক্ষিত বিষয়গুলিকে ম্যানিফেস্ট বা আকর্ষণ করা সম্ভব। অর্থাৎ তার মনে সন্দেহ ছিল যে ভেতরে যদি ক্ষত বা নেতিবাচকতা থাকে, তাহলে কি ভালো কিছু ম্যানিফেস্ট করা যায়। খুব লজিক্যাল একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে অনেকেই তাকে নানাভাবে সাহস দিয়েছেন। একজন বলেছেন যে এই প্রক্রিয়ায় নিজেকে শান্ত রাখলে এবং মহাবিশ্বের সাথে একাত্ম অনুভব করলে কাঙ্ক্ষিত জিনিস দ্রুত পাওয়া যায়। কিন্তু আরেকজন ইউজার, যার নাম ডিজাস্ট্রা স্কেল 3994, তিনি একটু ভিন্ন একটি কথা বলেছেন। সেই ইউজারের দৃষ্টিভঙ্গিটি বেশ দার্শনিক ছিল বলতে হবে। তিনি বলেছেন যে আসলে সারিয়ে তোলার মতো কোনো ক্ষত বলে কিছু নেই, পুরোটাই নাকি আমাদের শর্তযুক্ত নেতিবাচক বিশ্বাসের ফসল। মানে উনি বলতে চাইছেন আমরাই নিজেরাই নিজেদের ক্ষত তৈরি করি।
জীবন তাকে এমন সব পরিস্থিতির মুখেই ফেলবে যা তাকে অযোগ্য অনুভব করাবে। তাই তিনি পরামর্শ দিয়েছেন নেতিবাচক বিশ্বাসকে স্রেফ ছেড়ে দিয়ে নতুন ইতিবাচক বিশ্বাস গ্রহণ করতে। কিন্তু এখানেই একটা বড় তর্কের জায়গা তৈরি হয়। এই যে সবসময় পজিটিভ থাকার চাপ, সবকিছুর জন্য নিজের চিন্তাকে দায়ী করা, এর কি আদৌ কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাব যে উইকিপিডিয়া এবং অন্যান্য সোর্সগুলোতে এর কঠোর বৈজ্ঞানিক সমালোচনাও রয়েছে। এখানে আমাদের সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে হবে। বিজ্ঞানীদের মতে ল অফ অ্যাট্রাকশনের কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি আসলে নেই। মানে মস্তিষ্ক থেকে তরঙ্গ বের হয়ে মহাবিশ্ব থেকে কিছু টেনে আনবে, এমন কোনো ফিজিক্সের প্রমাণ নেই? না, পদার্থবিজ্ঞানে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর পাশাপাশি হার্পার্স বাজারের মতো পত্রিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিকে আলোকপাত করেছে। তা হল এই ধারণাটি থেকে টক্সিক পজিটিভিটি বা ক্ষতিকর ইতিবাচকতা তৈরি হতে পারে। এই টক্সিক পজিটিভিটির বিষয়টা আসলে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে খুব বেশি জড়িত। বিষয়টা একটু বিস্তারিত বিশ্লেষণ করা যাক। ধরুন, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী একজন মানুষের জীবনে যা কিছু ঘটছে তার সব কিছুর জন্যই তার নিজের চিন্তাভাবনা দায়ী। এখন সমাজে তো অনেক কাঠিন্য, অর্থনৈতিক বৈষম্য বা দুর্ঘটনা রয়েছে, যার উপর একজন সাধারণ মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। একদম। কারো হয়তো কোম্পানির পলিসির কারণে হঠাৎ চাকরি চলে গেল। এখন সে যদি মনে করে যে তার নিজের নেতিবাচক চিন্তার কারণেই চাকরিটা গেছে, তবে সেই মানুষটির ওপর এক বিশাল মানসিক চাপ পড়ে যায়। সে নিজেকে দোষারোপ করতে শুরু করে। অথচ এখানে আসলে তার কোনো দোষই ছিল না। হয় এটি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হতে পারে, কারণ এতে আসল সমস্যা সমাধানের বদলে মানুষ নিজেকে নিয়ে অহেতুক অপরাধবোধে ভোগে। অর্থাৎ জোর করে পজিটিভ থাকাটা সবসময় কাজের নয়, বরং অনেক ক্ষেত্রে তা উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই সূত্র ধরেই আমরা এমন অনেক মানুষের কথা ভাবতে পারি যারা হয়তো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, আমি আত্মবিশ্বাসী, আমি সফল, কিন্তু তাদের মনের ভেতর থেকে একটা ছোট্ট কণ্ঠস্বর বলে ওঠে, তুমি নিজের সাথে প্রতারণা করছো। এমনটা কেন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কগনিটিভ ডিসোন্যান্স বা মানসিক অসঙ্গতির ধারণাটি বুঝতে হবে। এহেডাপের ব্লগে এই বিষয়টির একটি চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। কগনিটিভ ডিসোনেন্স বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? কগনিটিভ ডিসোনেন্স হল এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষের ভেতরের গভীর বিশ্বাস এবং তার বর্তমান চিন্তা বা কথার মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। আমাদের অবচেতন মন আসলে তার পুরনো বিশ্বাসগুলোকে খুব শক্ত করে ধরে রাখতে চায়। পুরনো অভ্যাস তো সহজে যেতে চায় না। একদম। যখন কেউ নিজের দীর্ঘদিনের গভীর নেতিবাচক বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত কোনো ইতিবাচক কথা জোর করে বলে, তখন মস্তিষ্ক তা সহজে গ্রহণ করে না, বরং মস্তিষ্ক এক ধরনের প্রতিরোধ গড়ে তোলে। একে সাইকোলজিতে বলা হয় ব্যাকফায়ার এফেক্ট। এই ব্যাকফায়ার এফেক্ট বা হিতে বিপরীত হওয়ার প্রক্রিয়াটা আসলে মস্তিষ্কের ভেতরে ঠিক কিভাবে কাজ করে? ধরুন, কোনো মানুষের আত্মবিশ্বাস আসলে খুবই কম। সে হয়তো ছোটবেলা থেকেই শুনে এসেছে যে সে কোনো কাজের নয়। এখন সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জোর করে বলে, আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী, তখন তার মস্তিষ্কের এরার ডিটেকশন সিস্টেম বা ভুল ধরার প্রক্রিয়াটি সাথে সাথে চালু হয়ে যায়। মস্তিষ্ক তখন ফ্যাক্ট চেক করতে বসে যায়। হ্যাঁ, ঠিক তাই। মস্তিষ্ক অতীত থেকে এমন সব স্মৃতি বা প্রমাণ খুঁজতে শুরু করে যা প্রমাণ করে যে সে আসলে আত্মবিশ্বাসী নয়। অর্থাৎ মস্তিষ্ক বলে ওঠে, দাঁড়াও, তুমি বলছো তুমি আত্মবিশ্বাসী, কিন্তু গত সপ্তাহে প্রেজেন্টেশন দেওয়ার সময় তো তুমি ভয়ে কাঁপছিলে। আর এর ফলে ওই পজিটিভ কথা বলার পর মানুষটি ভালো অনুভব করার বদলে আরও বেশি হতাশ হয়ে পড়ে। তার অবচেতন মন তার সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়। তার মানে অবচেতন মনের এই বাধাগুলো না সরিয়ে শুধু ওপর পজিটিভ কথা বললে কোনো লাভ নেই। আর অবচেতন মনের এই অন্ধকার বা লুকিয়ে থাকা দিকটিকে বুঝতে গেলে আমাদের শ্যাডো বা ছায়াসত্তার ধারণাটি বুঝতে হবে। শ্যাডো ওয়ার্কের বিষয়টা এখানে খুব প্রাসঙ্গিক। দ্য ফিমেল সিইও এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রবন্ধগুলোতে বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংয়ের এই শ্যাডো সেলফ নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইয়ুং বলেছিলেন, মানুষের মনের একটি লুকানো দিক থাকে। আমরা সমাজে চলার জন্য যে মুখোশ পরি তার ঠিক পেছনেই থাকে এই শ্যাডো, যেখানে আমাদের ভয়, ট্রমা বা ছোটবেলায় অবদমিত আবেগগুলো লুকিয়ে থাকে। কার্ল ইয়ুংয়ের মতে সমাজ বা পরিবার
যেসব আচরণকে খারাপ বলে দাগিয়ে দেয় আমরা সেগুলোকে আমাদের এই শ্যাডোতে নির্বাসন দিই। লুকিয়ে ফেলি সবার চোখের আড়ালে। হ্যাঁ, এই শ্যাডো সেলফ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে তা না বুঝলে আমরা কখনোই নিজেদের পুরোপুরি জানতে বা পরিবর্তন করতে পারব না। এই শ্যাডো কিভাবে কাজ করে তার একটা খুব বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, কেউ একজন নিজেকে খুব উদার এবং নিঃস্বার্থ মনে করে, আচ্ছা। কিন্তু যখন সে দেখে যে তার অফিসের কোনো সহকর্মী নিজের কাজের সীমানা বা বাউন্ডারি পরিষ্কারভাবে নির্ধারণ করছে এবং ওভারটাইম না করে নিজের ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিচ্ছে, তখন ওই উদার মানুষটি খুব বিরক্ত হয়। তার মনে হয় সহকর্মীটি খুব স্বার্থপর। কিন্তু আসলে ওই বিরক্তির কারণ কি? কারণ হলো ওই মানুষটির নিজের অবচেতন মনেও সীমানা নির্ধারণ করার তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। কিন্তু ছোটবেলা থেকে তাকে হয়তো শেখানো হয়েছে যে নিজের কথা ভাবা মানেই স্বার্থপরতা। তাই সে তার ওই আকাঙ্ক্ষাকে নিজের শ্যাডোতে বন্দী করে রেখেছে। আর যখন সে অন্য কাউকে সেই কাজটা করতে দেখে তখন তার ভেতরের সেই অবদমিত আকাঙ্ক্ষাটি বিরক্তি বা রাগের ছদ্মবেশে বেরিয়ে আসে। এটি সাইকোলজির একটি খুব পরিচিত দিক, যাকে প্রজেকশন বলা যায়। প্রজেকশন? হ্যাঁ, আমরা অন্যের মধ্যে সেই জিনিসগুলো দেখেই সবচেয়ে বেশি রিয়্যাক্ট করি বা বিরক্ত হই যা আসলে আমাদের নিজেদের ভেতরে অবদমিত অবস্থায় থাকে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? আমরা বুঝতে পারলাম যে শুধু পজিটিভ চিন্তাই যথেষ্ট নয়, বরং আমাদের অবচেতন মনের এই শ্যাডো বা বাধাগুলোকে দূর করতে হবে এবং কগনিটিভ ডিসোনেন্সের ঘেরাটোপ থেকে বেরোতে হবে। কিন্তু আমরা কিভাবে এই শ্যাডো থেকে বেরিয়ে অবচেতন মনকে নতুন করে সাজাতে বা রিপ্রোগ্রাম করতে পারি? এই জায়গাটিতেই অ্যাহেড অ্যাপ অত্যন্ত কার্যকর। 3টি সাইকোলজিক্যাল কৌশলের কথা বলেছে যা ওই ব্যাকফায়ার এফেক্টকে এড়িয়ে অবচেতন মনকে পরিবর্তন করতে সাহায্য করে। এই কৌশলগুলোর প্রথমটি হল বিহেভিয়ারাল প্যাটার্ন ইন্টারাপশন বা আচরণের ছক ভেঙে দেওয়া। এই আচরণের ছক ভাঙার প্রক্রিয়াটা দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? যখনই মনের ভেতর কোনো নেতিবাচক চিন্তা বা নিজের সম্পর্কে সন্দেহ জাগবে, সাথে সাথে শারীরিক কোনো কাজ করতে হবে। যেমন 10 সেকেন্ডের জন্য জোরে জোরে হাত নাড়ানো বা জায়গা থেকে উঠে কয়েকটা জাম্পিং জ্যাক করা। মানে চিন্তার ফ্লোটাকে হঠাৎ করে শারীরিকভাবে বাধা দেওয়া। ঠিক তাই। এর কারণ হল শরীর হঠাৎ করে একটা নতুন অবস্থায় চলে গেলে মস্তিষ্ক তার আগের নেতিবাচক চিন্তার ধারাটি ধরে রাখতে পারে না। এই হঠাৎ শারীরিক পরিবর্তন নেতিবাচক চিন্তার লুপ বা জালকে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলে। এটা একটা দারুণ স্নায়ুবিক কৌশল, চিন্তাকে চিন্তা দিয়ে না থামিয়ে শরীরকে ব্যবহার করা। এর পরের কৌশলটি হল সিম্বলিক অ্যাঙ্কারিং। এই কৌশলটা অনেকটা অবচেতন মনকে সংকেত দেওয়ার মতো। হ্যাঁ, কোনো বস্তুর সাথে অনুভূতির সংযোগ তৈরি করা। এর মানে হল নিজের পকেটে রাখা একটি মসৃণ পাথর বা 2 আঙুলের স্পর্শের মতো ছোট কোনো সংকেত ব্যবহার করা। ধরুন, যখনই কোনো মানুষ সত্যিকারের শান্তি বা আত্মবিশ্বাস অনুভব করবে, তা সে যত ছোট মুহূর্তের জন্যই হোক না কেন, তখনই সে ওই পাথরটি ধরবে বা আঙুলগুলো স্পর্শ করবে। আর এভাবে বারবার করতে থাকলে মস্তিষ্ক ওই পাথরের সাথে বা ওই স্পর্শের সাথে শান্তির একটি আসল স্নায়বিক সম্পর্ক বা নিউরাল কানেকশন তৈরি করে নেয়। পরবর্তীতে যখন ওই ব্যক্তির মন অশান্ত থাকবে বা সে কোনো স্ট্রেসফুল পরিস্থিতিতে পড়বে, তখন কেবল ওই পাথরটি ধরলেই মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে শান্তির সংকেত পেতে শুরু করবে এবং শরীরকে শান্ত হওয়ার নির্দেশ দেবে। এরপরে তৃতীয় কৌশলটি হল মাইক্রো আইডেন্টিটি শিফট। এই কৌশলটা আমার কাছে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে। নিজেকে জোর করে আমি খুব গোছানো মানুষ বলার বদলে নিজেকে প্রশ্ন করতে হবে, একজন গোছানো মানুষ এই মুহূর্তে কি করত। হ্যাঁ, এবং এরপর বিশাল কোনো কাজ করার দরকার নেই। হয়তো কেবল টেবিলের ওপর পড়ে থাকা একটা ছোট্ট কাগজ ডাস্টবিনে ফেলে দেওয়া বা জুতোটা ঠিক জায়গায় রাখা। ছোট ছোট কাজ দিয়ে শুরু করা। একদম। মস্তিষ্ক বড় কোনো মিথ্যা দাবিকে সাথে সাথে মেনে নেয় না, কিন্তু এই ছোট ছোট কাজের প্রমাণ অবচেতন মন খুব দ্রুত মেনে নেয়। যখন মস্তিষ্ক দেখে যে আপনি আসলেই গোছানো মানুষের মতো ছোট ছোট কাজ করছেন, তখন সে ধীরে ধীরে আপনার আত্মপরিচয় বদলাতে শুরু করে। এই ছোট ছোট পদক্ষেপগুলো দিয়ে যেমন নতুন অভ্যাস তৈরি করা যায়, তেমনি মনের গভীরে জমে থাকা পুরনো ক্ষোভ বা ট্রমা বের করার জন্য কিন্তু নির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন। মাই টিএমএস জার্নির সোর্সটি থেকে আমরা নিকোল স্যাক্সের জার্নাল স্পিক পদ্ধতি সম্পর্কে জানতে পারি। জার্নাল স্পিক, এটি বেশ শক্তিশালী একটা টুল।
এটি হলো কোনো ফিল্টার ছাড়া, কোনো সেন্সরশিপ বা ভদ্রতার তোয়াক্কা না করে মনের সমস্ত ক্ষোভ, রাগ এবং হতাশা খাতায় লিখে ফেলা। এই ইমোশনাল রিলিজ বা আবেগ বের করে দেওয়াটা শ্যাডো ওয়ার্কের একটি বড় অংশ। এখানে কাউকে ইমপ্রেস করার কোনো ব্যাপার নেই, ব্যাকরণ, ভাষা বা যুক্তির ধারধারার প্রয়োজন নেই। যেমন কেউ হয়তো লিখতে পারে, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে অমুক কথা বলায় আমি খুব অসহায় অনুভব করেছিলাম এবং আমার প্রচণ্ড রাগ হয়েছিল। কিংবা যে মানুষটি জীবনের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে উদ্দেশ্য করে এমন একটি চিঠি লেখা, যা বাস্তবে কখনো পাঠানো হবে না। হ্যাঁ, উদ্দেশ্যটা হলো মনের ভিতর থেকে বিষয়টা বের করে আনা। তার মানে মনের ময়লাগুলো স্রেফ উগড়ে দেওয়া, কারণ এই আটকে থাকা আবেগগুলোই তো পরে শারীরিক ব্যথা বা মানসিক অবসাদ হয়ে দেখা দেয়। ঠিক তাই। তবে এই শ্যাডো ওয়ার্ক করতে গিয়ে যখন নিজেদের সবচেয়ে অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয়, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ক্লিভল্যান্ড ক্লিনিক এই বিষয়ে একটি বড় সতর্কবার্তা দিয়েছে। সতর্কতাটা কি? শ্যাডো ওয়ার্ক বা নিজের অন্ধকার দিক নিয়ে কাজ করাটা মানসিকভাবে বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে। হঠাৎ করে পুরনো ট্রমা বা কষ্টগুলো সামনে এলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত বোধ করতে পারে। তাই এই প্রক্রিয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়া বা সেলফ কেয়ার ভীষণ জরুরি। অর্থাৎ তাড়াহুড়ো করা যাবে না। একদম না। যেমন প্রতিদিন কিছুটা সময় ধ্যান করা, প্রকৃতির সাথে সময় কাটানো বা নিজেকে রিল্যাক্স করার মতো কোনো কাজ করা। আর যদি মানসিক চাপ খুব বেশি মনে হয়, তবে অবশ্যই একজন প্রফেশনাল থেরাপিস্টের সাহায্য নেওয়া উচিত। থেরাপিস্ট একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেন, যেখানে এই অবদমিত আবেগগুলোকে স্বাস্থ্যকর উপায় বের করে আনা সম্ভব। এই সতর্কতাটা মাথায় রাখা আসলেই খুব জরুরি। আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনা থেকে অনেকগুলো বিষয় পরিষ্কার হলো। আমরা দেখলাম যে আমাদের অবচেতন বিশ্বাস কিভাবে কাজ করে। এই বিশ্বাস আমাদের শরীরের প্লাসিবো প্রতিক্রিয়া থেকে শুরু করে আমাদের দৈনন্দিন আচরণ সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে অন্ধভাবে পজিটিভ চিন্তা করলেই ব্যাকফায়ার এফেক্ট হতে পারে। তার বদলে মনের গভীরে জমে থাকা অবদমিত আবেগগুলোকে মেনে নিতে হয়। হ্যাঁ, এবং ছোট ছোট কাজের মাধ্যমে নতুন স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে তৈরি করতে হয়। এটি হলো নিজেকে ভেতর থেকে বদলে ফেলার বিজ্ঞানসম্মত উপায়। আমাদের মন এবং শরীর যে আলাদা কিছু নয়, বরং একটি সমন্বিত সিস্টেম, আজকের এই বিভিন্ন জার্নাল এবং সোর্সগুলো সেটাই বারবার প্রমাণ করেছে। চিন্তা থেকে যেমন শরীরের নিরাময় হতে পারে, তেমনি শরীরকে ব্যবহার করেও চিন্তার প্যাটার্ন ভাঙা সম্ভব। আজকের আলোচনার একেবারে শেষে এসে যারা এই পুরো বিশ্লেষণটি শুনছেন তাদের জন্য একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। একটু আগেই আমরা আলোচনা করেছি যে আমাদের মস্তিষ্ক এবং শরীর বাস্তব এবং নিখুঁতভাবে কল্পিত কোনো পরিস্থিতির মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, যার সবচেয়ে বড় প্রমাণ হল প্লাসিবো এফেক্ট বা গাইডেড ইমেজারি থেরাপির বিজ্ঞান। হ্যাঁ, যা সত্যি চমকপ্রদ। এখন প্রশ্ন জাগতে পারে, যদি আমরা আমাদের দৈনন্দিন রুটিন এবং চারপাশের পরিবেশকে সচেতনভাবে এমনভাবে সাজাই যা প্রতিনিয়ত আমাদের স্নায়ুতন্ত্রকে বা নার্ভাস সিস্টেমকে কেবল নিরাপত্তা এবং প্রাচুর্যের সংকেত দেবে, তবে কি আমরা বাইরের কোনো থেরাপি বা ওষুধ ছাড়াই নিজেদের শরীরকে এক চিরস্থায়ী প্লাসিবো হিলিং বা স্বয়ংক্রিয় নিরাময়ের স্তরে হ্যাক করে নিয়ে যেতে পারি? মানে নিজেরাই নিজেদের বায়োহ্যাকার হয়ে ওঠা। ঠিক তাই। আমরা কি নিজেরাই নিজেদের শরীরের বায়োহ্যাকার হয়ে উঠতে পারি? এই রোমাঞ্চকর এবং কৌতূহলোদ্দীপক চিন্তার সূত্রটি রেখেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনার এখানেই সমাপ্তি টানছি। বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং কৌতূহলের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।